যে কোনো রকমের শুনলেই হইল একটা নোয়াখালী আসছে, তাহলে বাকিগুলা ঝাঁপায় পড়তো ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা বা ওর কোনো কাজে লাগবে কিনা। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য। নোয়াখালীরা কি হাতে তালি কমাই দিছে মনে হয়। হ্যাঁ, আমি প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সম্মানিত বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি, আমাদের সংসদ সদস্যবৃন্দ, আমাদের অ্যাডভাইজার সাহেব এবং আমার নোয়াখালীরা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কথা বলার আগে জাস্ট একটা গল্প আগে বলি। আমি 1968 সনে মেরিন একাডেমি থেকে পাশ করে প্রথমে আমি চলে যাই করাচিতে। সেখানে যাওয়ার পরে একটা বাড়িতে উঠছি, নোয়াখালীরা বাড়ি আমাকে জায়গা দিতে থাকার জন্য। তো জাহাজে উঠার আগে প্রায় 15 দিন আমি ছিলাম করাচিতে। এই 15 দিনে একদিনও কিন্তু আমি বাড়িতে যার বাসা ছিলাম খাইতে পারি নাই। প্রতিদিন ওই করাচির ওই জ্যাকব লাইনের ওই এরিয়ার যত নোয়াখালীরা আসিল আমাদের, প্রতিদিন সবাই দাওয়াত করতো, অথচ আমাকে কেউ চিনেও না। তো আমার এখনো মনে পড়ে যে কোনো রকমের শুনলেই হইল একটা নোয়াখালীরা আসছে, তাহলে বাকিগুলা ঝাঁপায় পড়তো ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা বা ওর কোনো কাজে লাগবে কিনা। বা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমি একটা কথা বলতে চাই, আমি যখন বাংলাদেশে আসি 1982 সনে, তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি আছে সবগুলোর মালিক হইল নোয়াখালীরা। বিশেষ করে আমাদের ব্যায়ামগঞ্জ, নোয়াখালীর ব্যায়ামগঞ্জ, এদিকে তাকাইলে এটা নোয়াখালীর, ওদিকে তাকাইলে এটা নোয়াখালীর। তখন কিন্তু আমি এত বড় বড় শিল্পগোষ্ঠী দেখি নাই। তো আমি এখনো মনে করি বাংলাদেশের মোট উৎপাদনের একটা বৃহৎ অংশ কিন্তু নোয়াখালীদের দ্বারা, নোয়াখালীদের নেতৃত্বে এখনো পরিচালিত। আমি আশা করি আমাদের পরের জেনারেশনও নিজেদের নোয়াখালীরা ভাবি, সে ফেনীর হোক লক্ষ্মীপুরের হোক, কিচ্ছু আসে যায় না। আমি তো জীবনে সবচেয়ে দুঃখ পাইছি যখন বলছে যে আমরা 3 ডিস্ট্রিক্ট হয়ে গেছি। আমি মনে করি আমাদের আসল পরিচয় হইল আমরা সবাই নোয়াখালীরা, কি ফেনীর কি লক্ষ্মীপুর কি নোয়াখালী, এটা কিচ্ছু আসে যায় না আমাদের। আমরা বড় হয়েছি, জন্ম হয়েছি নোয়াখালী হিসাবে, এখনো নোয়াখালী হিসাবে আছে, কোনো পরিবর্তন নাই ইনশাল্লাহ। এর কারণ একটা লোকে প্রশ্ন করতে পারে যে নোয়াখালীর লোকেরা কেন এত উন্নতি করলো, ইন্ডাস্ট্রি বলেন বা অন্য যে কোনো সেক্টরে। একটা কারণ হলো, একটা সমাজ যদি উন্নতি করতে হয় তাহলে অনেকে বলে যে অর্থনৈতিক মূলধন অত্যন্ত জরুরি। হ্যাঁ, অর্থনৈতিক মূলধন অত্যন্ত জরুরি, কিন্তু অর্থনৈতিক মূলধনের আগে হলো পূর্ব শর্ত, সেটা হলো সামাজিক মূলধন। এই সামাজিক মূলধন সৃষ্টি হয় একে অপরকে যদি আমরা সহযোগিতা করি, একে অপরের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক যদি বাড়ে, একে অপরকে যদি আমরা বিশ্বাস করি, একে অপরের সমস্যা সমাধানের জন্য যদি আমরা অপরকে সাহায্য করি, তাহলে শুধু একটা সমাজে সামাজিক মূলধন বাড়ে। সামাজিক মূলধন যদি বাড়ে তাহলে অটোমেটিক ওই সমাজে অর্থনৈতিক মূলধন বিনিয়োগ করা হবে। আর না হলে সামাজিক মূলধন যদি না থাকে, যেমন
বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি বাড়বে, একে অপরের সাথে শত্রুতামি বাড়বে। একজন পাশে হয়তো হার্ট অ্যাটাক হয়ে পড়ে আছে, আর একটা মানুষ হাঁটি চলে যেতেছে, একবার তাকে দেখবেও না। আমি মনে করি বাংলাদেশে নোয়াখালীর লোকদের ভিতরে, যেটা গ্রেটার নোয়াখালী এখন, সবচেয়ে বেশি একজন একজনকে সাহায্য করত। এটা আমি ছোটকাল থাকতে দেখে আসতেছি। এখন যদিও একটু কমে গেছে সময়ের সাথে সাথে, কিন্তু আমার মনে হয় না আমাদের বয়সে যারা আছে তাদের ভিতরে কোনো কমছে। অতএব যদি আমরা নোয়াখালীর লোকেরা একজন একজনকে সাহায্য করি, একে অপরের সমস্যার সমাধানের চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে নোয়াখালীর লোকেরা ভবিষ্যতে কি সরকারি চাকরি বলেন, কি বিশ্ববিদ্যালয় বলেন, কি উৎপাদন ব্যবস্থা বলেন, কি ইন্ডাস্ট্রি বলেন, সবচেয়ে বেশি স্বাক্ষর রাখতে পারবে ইনশাল্লাহ। আমি নিজেই বিশ্বাস করি। আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করব। আমি যখন করাচিতে গেলাম 68 সনে, তো 5 দিন পরে একটা চিঠি পাইলাম, আমাকে একটা ছোট্ট জাহাজে দিছে, ওটার নাম ছিল পাসনি। তখন আমার খুব মন খারাপ হলো যে এতগুলা পাকিস্তান শিপিং কর্পোরেশনের বড় বড় জাহাজ থাকতে আমাকে একটা ছোট্ট জাহাজ দিল, সেটা খালি পার্সিয়ান গালফে যাবে। তো আমার একটু মন খারাপ। তখন নোয়াখালীর একজন ডিজিএম আছিল এই ওখানে, ও আমার কাছে আসলো, আসে বলল যে ভাই, আমার ছোট ভাই বললো, ছোট ভাই তোমাকে আমি ইচ্ছা করি ওই জাহাজে দিছি। তা বললাম যে আপনি ইচ্ছা করে ছোট জাহাজ কেন দিলেন ভাই? বলে এই জাহাজটা আমি জানি করাচি থেকে প্রথমে যাবো জেদ্দা, জেদ্দা গেলে তুমি ওমরা হজ করতে পারবা, সেই জন্য তোমাকে এই জাহাজে উঠেছি। তাহলে চিন্তা করি, দেখেন একজন নোয়াখালীরা কতটুকু চিন্তা করে আরেকজন নোয়াখালীর ব্যাপারে। আমি এই চিন্তা আপনি কখনো অন্য কোথাও আপনি খোঁজ করে পাবেন না। সে চিন্তা করছে, এর বয়স মাত্র 19.5 বছর, সে জাহাজে উঠছে, উঠে তাকে প্রথমে একটা উমরা হজ করে ফেলাচ্ছে। তো এই যে ক্ষুদ্র চিন্তাটা আজও আমাকে আমার অন্তরে মানে আমার সাড়া দেয় যে এই লোকটা আমাকে চিনিও না, শুধু নোয়াখালীরা, সেজন্য ও চাইতে যে আমি জন্য আল্লাহর ঘরে গিয়া প্রথমে উমরা হজটা করি। এবং তাই হয়েছে, আমি জাহাজ উঠছে 4 দিনের দিন জেদ্দা পৌঁছাচ্ছি, ওই রাত্রে উমরা হজ করছি। তো যাই হোক, আমার শুধু একটাই থাকবে যে আমরা একে অপরকে সাহায্য করা আমি কর্তব্য মনে করি। আমি নিজেও করে আসছি। আমি সবাইকে বলবো যে আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা নিজেকে নোয়াখালীরা বলি, একে অপরকে পাশে আসি, দাঁড়াই। এই জিনিসটা যেন আমাদের পরের জেনারেশনও যেন করে, সেটা ওদেরকে যদি আমরা একটু শেখাই, তাহলে আমাদের গ্রেটার নোয়াখালীর লোকদের ভবিষ্যৎ ভালো হবে। একথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।